প্রয়াত ডক্টর মনমোহন সিংকে নিয়ে লেখা বই। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক দেবারুণ রয়। স্যার, ডক্টর মনমোহন সিংকে নিয়ে লেখা বই মনমোহনও মিক্সড, এই বইটি মানে কোন কোন বিষয়, মনমোহন সিংয়ের কোন কোন বিষয় বেশি প্রাধান্য পেয়েছে, যদি আপনি একটু সংক্ষেপে বলেন। বিষয়টা কোন কোন বিষয় না, মনমোহন সিং টোটাল পার্সপেক্টিভ অফ মনমোহন সিং। মনমোহন সিং কী করে কোন পরিস্থিতির থেকে উদ্ভূত হলেন, কারণ মনমোহন সিং একটি বিশেষ ধরনের রাজনীতিবিদ, যার জন্মগতভাবে তিনি অর্থনীতির লোক, অর্থশাস্ত্রী হিসেবেই মনমোহন সিংকে সবাই চেনে। কিন্তু কিভাবে তিনি মনমোহন সিং টার্ন ইনটু এ পলিটিশিয়ান অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পলিটিশিয়ান, সেটাই হচ্ছে আমার বইয়ের থিম। যে মনমোহন সিংকে সবাই আমরা অর্থনীতিবিদ বলেই জানতাম, এবং তার জন্য দলেও খুব একটা তাকে কেউ গণ্য করতো না। সবাই যে যা খুশি বলতো, বিরোধীরা বলতো উইকেস্ট প্রাইম মিনিস্টার, কিন্তু যারা উইকেস্ট প্রাইম মিনিস্টার বলেছে, যারা দলে গণ্য করতো না, তারা সবাই নগণ্য হয়ে গেছে। মনমোহন সিং উদ্ভাসিত হয়েছেন তার নিজস্ব দ্যুতিটা কি নিজস্ব কাজ। শুনছি, মানে তোমাদের কাছে শুনলাম যে রাহুল গান্ধী নাকি এরকম বলেছে। তো রাহুল গান্ধী এটা বলে থাকে তাহলে রাহুল গান্ধীর, এটা মোট কথা রাহুল গান্ধীর বলাটা খুব একটা, আমি মনে করি না এটা খুব স্বভাবসিদ্ধ। এটা রাহুল গান্ধী খুবই শ্রদ্ধাশীল মনমোহন সিংয়ের প্রতি, কারণ তার মায়ের কারণে। এত লোক থাকতে সোনিয়া গান্ধী কেন মনমোহন সিংকে বেছে নিলেন? সবাই তো বলেছিল যে ওকে মানে জাস্ট উনি হচ্ছেন কাঠপুতলি, তো বিজেপির কথা, ওরা নাইট ওয়াচম্যান বলেছিল বিশেষ করে। তো নাইট ওয়াচম্যান যে উনি নন, নাইট ওয়াচম্যান থাকলে কাকে নাইট ওয়াচম্যান করা হয়? নাইট ওয়াচম্যান থাকলে, যেমন নেহেরুর পরে লাল বাহাদুর শাস্ত্রী বেঁচে থাকলে কি হতো জানি না, কিন্তু তারপরে আবার ইন্দিরা ঘুরে এসেছিলেন। কিন্তু এখানে ঘুরে আসার তো কোনো কেস নেই। তাহলে সোনিয়া গান্ধী চাইলে, এবং দেশের যারা শক্তি, ক্ষমতার অলিন্দে যাদের প্রভুত্ব থাকে, তারা চাইলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, যে হোক একটা কেউ হতো, ওদের আরও বসংবদ কেউ হতো। কিন্তু কেন অফ অল পার্সনস মনমোহন সিংকে বেছে নিলেন? তার কারণ তো আছে, সেই কারণগুলো এখানে আছে সেটার। এবং আলটিমেটলি যখন মনমোহন সিং মারা গেলেন, তখন সেগুলো সমস্ত দেখা গেল যে শোকের লাইনে সেটা শুধু সৌজন্যকে অতিক্রম করে গেছে। মোদি যেভাবে গিয়ে মাথা নত করেছেন, মোদি ওরমভাবে কোনো সৌজন্য ছাড়াও মোদির একটা নিজস্ব ব্যাপার থাকে। তো সেখানে মনমোহন সিংয়ের প্রতি উনি যে কতটা তদ্গত চিত্তে মনমোহন সিংকে স্মরণ করেছেন, এবং পেছনে অমিত শাহ, সমস্ত সংঘ পরিবারের লোকেরা, তখন মনে হচ্ছিল যে মনমোহন সিংয়ের আসল ব্যক্তিত্বটা ফুটে উঠেছে। সর্বোপরি এটা কংগ্রেসকে সবাই গালি দেয়, তো যে গালি দেওয়ার কাজই করেছিল কংগ্রেস 84 সালের দাঙ্গায়। কিন্তু সেই দাঙ্গার পরে শিখ প্রধানমন্ত্রী একজন নিযুক্ত করা, এটা কিন্তু কংগ্রেসই করেছে। তারপরে আবার বিতর্কিত একটা বিষয় ছিল যে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, যে হঠাৎ করে যে আপনি যেটা বিষয়টা বললেন। এবং আরও একটা বিষয় আমি জিজ্ঞেস করব, যে অর্থনীতির দিকটা আপনি মানে এই বইতে কতটা পাওয়া যাবে? আমি অ্যাক্সিডেন্টাল, হ্যাঁ ওটা আসছে ভালো মতোই, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের প্রসঙ্গটা আছে এখানে। মনমোহন সিং বলছে, আই অ্যাম অ্যাক্সিডেন্টাল ফাইন্যান্স মিনিস্টার টু, যে আমি শুধু অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে আমাকে যারা দাগ দিয়েছে তারা দিক, আমার ওই নিয়ে বক্তব্য, আমি অর্থমন্ত্রীই হয়েছিলাম, মানে রাজনীতিবিদটাই আমি একটা অ্যাক্সিডেন্টাল। কিন্তু সেটা কি আছে আমার চ্যাপ্টারে, যদি কেউ পড়েন, খুব ছোট্ট একটা বই, হ্যান্ডবুকের মতো, এটা মনমোহন সিংয়ের টোটাল ব্যক্তিত্ব ফুটে উঠেছে। আমি যখন এই বইটা লিখতে শুরু করেছিলাম, তখন আমি ভেবেছিলাম, আমি দীর্ঘদিনের আমার দিল্লির রাজনীতি কভার করার অভিজ্ঞতা দিয়ে আমি মনমোহন সিংয়ের তীব্র সমালোচক ছিলাম। উনি যে উদারনীতি এনে আমার মনে হয়েছিল যে দেশের শ্রমিক, কৃষক এবং মেহনতি মানুষের উনি ক্ষতি করেছেন। কিন্তু আলটিমেটলি যখন 2014 মোদি যে কথাগুলো বলেছিল, সেগুলো আমরা গ্রহণযোগ্য বলে মনে করেছিলাম, যে মনমোহনকে মনমোহন বলতেন উনি। কিন্তু আলটিমেটলি মোদি যখন নিজে প্রধানমন্ত্রী হলেন, দেখা গেল যে মোদির নাম তো মোদি, যথেষ্ট ভোকাল প্রাইম মিনিস্টার এবং খুব তেজস্বী, কিন্তু এখন মৌনতা কিন্তু ওকেও পেয়ে বসেছে। কারণ মৌনতা মনমোহনের নাম একা নয়, এর আগে পিভি নরসিংহ রাও ছিলেন, 18টা ভাষা জানতেন, মহাপণ্ডিত লোক ছিলেন, কিন্তু তাকেও মৌন হতো। প্রধানমন্ত্রী হ্যাজ টু বি মৌন,
এবং এটাই তার ওই চেয়ারের মর্যাদাবোধ। তিনি সবার কথা শোনেন, নিজে কম বলেন। মোদি কিন্তু অনেক কথা বলেন, কিন্তু আবার সবার কথা শোনার ব্যাপারটাও মোদির মারাত্মক আছে। তার এখন একমাত্র দেখা যায় যে উনি কিন্তু কোনো প্রশ্নের জবাব দেন না, উনি উত্তরে থাকো মৌন। মনমোহন সিং হচ্ছে আমাদের দেশের শেষ প্রধানমন্ত্রী যিনি কিনা প্রধানমন্ত্রী হিসেবে প্রেস কনফারেন্স করে গেছেন। আমি সেই প্রেস কনফারেন্স কভার করেছি। ওনাকে খুব মানে অসুবিধাজনক প্রশ্ন করলে উনি জবাব দিতেন। এই যে মমতার সঙ্গে তখন তৃণমূলের সঙ্গে মনমোহন সিংয়ের বেশ একটা বাদ বিসম্বাদ লেগেছিল। প্রথমে সিপিএম, তারপর তৃণমূল ছাড়ো ভাব, কিন্তু ওদেরকে তোয়াজ করা হচ্ছে। তখন মনমোহন সিংকে জিজ্ঞেস করেছিলাম আমি যে কোয়ালিশনের মধ্যে বৈষম্য কেন? তো উনি যেটা বলেছিলেন সেটা খুবই তেজোদ্দীপ্ত, সেটা মোটেই তোয়াজ করার মতো কোনো কথা ছিল না। এবং উনি যেভাবে বামপন্থীদের জাস্ট হুট আউট করে ইলেকশনে জিতলেন, এবং উনি কিন্তু এসেছিলেন একটা মানে অতি সাধারণ ক্ষীণ কণ্ঠে এসেছিলেন, কিন্তু 2004-এর জেতাটার পেছনে ওর কোনো ব্যক্তিত্বের প্রাধান্যই ছিল না। উনি কংগ্রেস জিতেছিল, উনি জেতেননি। কিন্তু 2009-এ যখন উনি জিতলেন, তার মনমোহন সিং জিতলো, কংগ্রেসের সিট বাড়লো, ইউপিএর সিট বাড়লো। এবং সেই সঙ্গে কিভাবে এই ঘটনাগুলো ঘটলো সব এর মধ্যে আছে। এবং তার মধ্যে কলকাতার একটা বিশেষ পাবলিক সেক্টর ইউনিট, তার নাম হচ্ছে ব্রিজ অ্যান্ড রুপ কোম্পানি। সেটা ছিল মিনি রত্ন কোম্পানি, মনমোহন সিংয়ের আমলে হয়েছিল। সেটা এখন নাবিশ্বাস উঠছে, তাকে বিক্রির খাতায় শেয়ার বাজারে তোলা হয়েছে। কিন্তু মনমোহন সিং দেখিয়েছিলেন যে শুধু তিনি তার কোনো বিশেষ কনস্টিটিউয়েন্সির জন্য, তিনি তো আসাম থেকে জিততেন, কিন্তু তিনি শুধু আসামের জন্য করেননি, বাংলার জন্য এই ইউপিএর প্রধানমন্ত্রী যা করেছিলেন সেটা রিমার্কেবল। এবং তিনি 100 দিনের কাজ, তার একটা মাইলস্টোন, সেটাকে আজকে কেউ কিছু করতে পারছে না। এই বাজেটে 100 দিনের কাজের বরাদ্দ কমেছে। দেশবাসীর এবং ওই গ্রামের না খেতে পাওয়া মানুষের মনমোহন সিংয়ের কথাই মনে পড়ছে। সব এখানে আছে। স্যার, আর একদম শেষ প্রশ্ন করব। আপনি মনমোহন সিংয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিলেন। আরও একটা নাম আমার মনে পড়ছে, সঞ্জয় বারু। তিনিও একজন সাংবাদিক ছিলেন এবং মনমোহন সিংয়ের খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। আপনি বললেন সেই সময় অনেক খবর সেই সময় করেছেন। তার বিষয়ে কি এই বই থেকে কিছু রয়েছে, বা যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন? এটা এত ছোট বই এবং খুব কম সময়ের নোটিস এটা লেখা হয়েছে। সঞ্জয় বারুর কথা পরিবর্ধিত সংস্করণ হবে যখন অবশ্যই লিখব। সঞ্জয় বারু হ্যাপেন টু বি মাই ফ্রেন্ড অ্যান্ড সিনিয়র ফ্রেন্ড। উনি যখন ইকোনমিক টাইমস পত্রিকায় কাজ করতেন, তখন আমি আজকালে দিল্লির চিফ অফ ব্যুরো ছিলাম। সেই সময় 1992 সালে, তখন আজকালে সিনিয়র জার্নালিস্ট ছিলাম, তখনও চিফ অফ ব্যুরো হয়নি। তো আমার কাজের স্প্যানটা হচ্ছে 1991 সাল থেকে 2016 মোদির সময় পর্যন্ত, মোদির সময়ের কিছুটা পর্যন্ত। এই সময়টা আমি দিল্লিতে হেডকোয়ার্টারের সাংবাদিক ছিলাম। তো সেই সময় ভার্চুয়ালি এটা ছিল মনমোহন সিংয়ের কেরিয়ারের সব থেকে ফরম্যাটিভ টাইম। মনমোহন সিং 1991 সালেই অর্থমন্ত্রী হয়েছিলেন, এবং আমি তার কিছুদিন আগে যখন গিয়ে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী, সেই সময় দিল্লিতে যাই, এবং চন্দ্রশেখরের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন মনমোহন সিং। সেই প্রথম মনমোহন সিংয়ের নামটা আমরা শুনলাম, যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, যিনি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন। সে একজন আমলাকে এরমভাবে প্রতিষ্ঠা দেওয়া হলো। রাজীব গান্ধী ওকে এক কথায় গোদা বাংলায় বললে ওকে নস্যাৎ করে দিয়েছিলেন। রাজীব গান্ধী বলেছিলেন যে এটা হচ্ছে ইডিয়েটদের একটা অর্গানাইজেশন, প্ল্যানিং কমিশন। আর সেই তাকে তার যে লিডার অফ দ্য ইডিয়েটস হ্যাপেন টু বি মনমোহন সিং। কিন্তু মনমোহন সিং সে সময় পদত্যাগ করার কথা ভেবেছিলেন, কিন্তু ওকে সোমাইয়া বলে প্রাক্তন স্বরাষ্ট্র সচিব, তিনি বলেছিলেন যে মনমোহন, তুমি মন খারাপ করো না, ওরকম পলিটিশিয়ানরা বলেই, তুমি তোমার নিজে কী করেছো নিজেকে বিচার করো। তারপরে মনমোহন সিং পদত্যাগ করেননি। কিন্তু সোনিয়া গান্ধী কিন্তু স্বামীর যেটা দৃষ্টিভঙ্গি, তার থেকে সম্পূর্ণ পৃথকভাবে গিয়ে মনমোহন সিংকে এমন লাইমলাইটে আনলেন, এবং তিনি প্রুভ টু বি কারেক্ট। কারণ কংগ্রেসকে 8 বছর অভুক্ত কংগ্রেস, ক্ষমতা থেকে বিতাড়িত কংগ্রেস 8 বছর চলে যাওয়ার পরে মনমোহন সিং কংগ্রেসকে পূর্ণ 10 বছরের কর্তৃত্ব দিয়েছিলেন। এবং উনি সেই কমন ম্যান হিসেবে এসেছিলেন, কমন ম্যান হিসেবেই চলে গেছেন। কিন্তু মরে যাওয়ার পর কিন্তু উনি একটা সাড়া জাগিয়ে দিয়ে গেলেন, যখন
এখন উনি তো নিজের স্মারক এই যে নেতাদের স্মারকের ব্যাপারটা একদিন ধরে হয়নি, এটা না রাজনৈতিক মারপ্যাঁচের কারণে হলো। মোদিও রাজনীতি করলো, কংগ্রেসও রাজনীতি করলো, কিন্তু মধ্যেখান থেকে আমরা দেখলাম যে মনমোহন সিং, প্রণববাবুর যে চিরসঙ্গী, ওর যে ওই মানে দোসর ছিল, ওরা মানে জুটি ছিল, প্রণববাবুকে ছাড়া মনমোহন সিং মানে হতেই পারতো না। সেই প্রণববাবুকেও কিন্তু সঙ্গে নিয়ে গেলেন পরলোকেও, কারণ 4 বছর আগে প্রণববাবু মারা গিয়েছিলেন, তখন এদের মনে পড়েনি সরকারের। এখন মনমোহনের ব্যাপারে যখন কংগ্রেস একটা রাজনৈতিক ইস্যু তুললো, তখন সেটাকে চাপা দেওয়ার জন্য ওরা পাল্টা রাজনৈতিক তীর মারলো, সেই তীরের নাম প্রণব মুখোপাধ্যায়। কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল যে সেই স্মারক, রাষ্ট্রীয় স্মারকে মনমোহনের পাশে কিন্তু প্রণবও থাকবেন। এইটা একটা বিরাট ব্যাপার। আর একটা কথা এই বইতে আমি লিখেছি, সেটা সবাই জানে মোরাললেস, কিন্তু এখানে বিশেষ করে লেখা আছে, আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী, যে মনমোহন সিং প্রণববাবু যখন প্রথমে অর্থমন্ত্রী ছিলেন, সেই জমানায় মনমোহন সিং ছিলেন ফিনান্স সেক্রেটারি, এবং মনমোহন সিং যখন রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন প্রণববাবু অর্থমন্ত্রী বা অন্যান্য সরকারি উচ্চ পদে আসীন। উনি সবসময় প্রণববাবুকে ওর বস হিসেবেই দেখেছেন ফিনান্স মিনিস্ট্রির। সেই জন্য উনি প্রধানমন্ত্রী হওয়ার পরেও মনমোহন সিং প্রণববাবুকে স্যার বলে সম্বোধন করতেন। এটা কি সবাই জানে একটু একটু, কিন্তু আমি এর প্রত্যক্ষদর্শী, আমি এবং আমার দিল্লির কিছু সাংবাদিক। তো তখন প্রণববাবু একদিন উৎক্ষিপ্ত হয়ে, একদম খুব এম্বারাসড হয়ে গিয়ে, যে প্রধানমন্ত্রী যদি তোমাকে স্যার বলে, তোমার কাগজের সম্পাদক যদি তোমাকে স্যার বলে, তুমি তো চাকরি ছেড়ে দেওয়ার অবস্থা হবে। তো প্রণববাবু বললেন, দিস ইজ টু মাচ ডক্টর সাহেব। প্রণববাবু ডাক্তার সাহেব বলতেন, দিস ইজ টু মাচ ডক্টর সাহেব, ইউ আর মাই বস, বাট ইউ কান্ট কল মি স্যার, চেঞ্জ ইউর সেলফ টু সেভ মাই সোল, আই অ্যাম গেটিং এম্বারাসড ডে বাই ডে। এটা বলার পর মনমোহন সিং একেবারে সেই মনে হচ্ছে অপরাধী, মনে হচ্ছে কাঠগড়ায় তুলে দিয়েছে, এরকম মুখটা নিচু করে বলেন যে নেই ঠিক হ্যাঁ, আই টেক ইট, এবং তারপর থেকে ওকে প্রণবজি বলতেন। খুব মজা রয়েছে। এবং আপনি যদি একটু বইটা দেখেন, এবং বইমেলায় কত নম্বর স্টল বা কোন গেট দিয়ে এলে মানুষ এটা খুব সহজে পেয়ে যাবেন, যদি একটু। এটা হচ্ছে 2 নম্বর গেট দিয়ে ঢুকলে একেবারে সবার চোখে পড়বে বাঁদিকে, 2 নম্বর গেট দিয়ে ঢুকে বাঁদিকে তাকালেই সম্পর্ক লাল প্ল্যাকার্ডে লেখা আছে, সম্পর্ক ইংরেজিতে লেখা আছে, আর ওটা হচ্ছে E74, E ফর ইংলিশ 74, এই হচ্ছে স্টল নাম্বার। এখানে এত সুন্দর হ্যান্ডবুক, এবং এখানে আরও একটা আছে, যেটা হচ্ছে পশ্চিমবাংলার নেতাদের সঙ্গে ওর সম্পর্ক। প্রণববাবু তো আছে, সিপিএমের জ্যোতিবাবু আর বুদ্ধবাবুর সঙ্গে যে কী সম্পর্ক ছিল সেইটা, সিপিএম যখন ওকে ঢিল ছুটছে সেই সময় উনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন জ্যোতিবাবুর প্রতি, যে জ্যোতিবাবু এই ইউপি এর ফাউন্ডার। জ্যোতিবাবু শুধু না, হরকিষেণ সিং সুরজিৎ এটা বলছেন, এবং বুদ্ধবাবুর সঙ্গে ছবি আছে একটা, মধ্যেখানে মনমোহন, সামনে বুদ্ধ আর পেছনে প্রণব, সেটা একটা যুগান্তকারী ঐতিহাসিক ছবি। বুদ্ধবাবু তখন কিন্তু ওদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে, সিপিএমের সঙ্গে মানে কংগ্রেসের পথ আলাদা হয়ে গেছে, কিন্তু জ্যোতিবাবুকে দেখতে এসছেন মনমোহন সিং, এবং বলেছেন বুদ্ধকে যে আপনি আমাকে বলুন কি চিকিৎসা করতে, আমি সব ব্যবস্থা করব। তো তখন জ্যোতিবাবুকে এইমসে নিয়ে যাচ্ছি, বলে না এই অবস্থা নেওয়ার দরকার নেই। তো ডাক্তাররা বলছে, তো আমি ওখান থেকে স্পেশালিস্ট পাঠাবো, তাই পাঠিয়েছে, অথচ কনফারেন্স করে দিয়েছে। সেই সময় দেখা যাচ্ছে এই ছবিটা সেটা হচ্ছে যে বুদ্ধ মাথা নিচু করে মনমোহন সিংয়ের হাত দুটো ধরে বিনম্র ছাত্রের মতো, আর মনমোহন সিং এর বুদ্ধকে সান্ত্বনা দিচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে প্রণববাবু অনলুকার। শুনলাম আমরা দেবারুণ রায়ের কথা। সত্যি এই বইটা কিনতেই হবে, বইমেলাতে পাওয়া যাচ্ছে, E74 গেট নাম্বার 2 বইমেলাতে পাওয়া যাচ্ছে। ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।